শুরু করছি হৃদয়ের প্রগাঢ় বন্ধন। লেখনীতে আমিরা জোহরা। পর্ব 23। কণ্ঠে আছি আমি আয়েশা হোসেন। মির্জা ম্যানশনে আজ বিয়ের ধুম পড়েছে। তবে মির্জা পরিবারের কারোর বিয়ে না, বিয়ে হচ্ছে শেখ বাড়ির বড় মেয়ে শেখ ইশারা মেহেকের। হ্যাঁ, সেই ছোট্ট ইশারা যে সারাক্ষণ ইয়ামনার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করত আর মির্জা বাড়িতে নিজের থেকে ছোট ছোট ভাই বোনদের নিয়ে মেতে থাকতে আড্ডা আর মজায়। সেই ইশারা আজ এত বড় হয়ে গেছে যে দুদিন পর বিয়ে করে বরের বাড়ি চলে যাবে। আজ শেখ পরিবারের সদস্যরা বিয়ের দাওয়াত দিতে মির্জা ম্যানশনে এসেছেন। আজাদ সাহেব, ফরিদা বেগম মানে ইশারার আব্বু আম্মু আর ইয়ামিন এসেছে ওদের সাথে। আজিমা আসতে পারেনি, ওনার শরীরটা খুব একটা ভালো না। জার্নি করলে অবস্থা আরও খারাপ হতো, এজন্য তিনি আসেননি। বসার ঘরে বসে বড়রা কথাবার্তা বলছেন। সাবিহা মির্জা অতিথিদের জন্য ট্রেতে করে শরবত আর নাস্তা নিয়ে এসেছেন। লামিয়া মির্জা ফরিদা বেগমকে এটা সেটা বলছেন। ইয়ামনা এখনও জানে না ইশারার বিয়ে হচ্ছে। পড়তে বসেছিল, হঠাৎ নিচ থেকে শোরগোল শুনতে পেয়ে কলমটা বইয়ের উপর রেখে ও কান খাড়া করলো। বিড়বিড় করে নিজেকেই প্রশ্ন করলো, নিচে এত মানুষ কেন? মেহমান এলো নাকি? বলতে বলতে নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসে। ইয়ামিনকে দোতলার করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখে কপাল কুঁচকায়। ভাইকে দেখে ইয়ামানের অভিমানী মনটা ফুলে ফেঁপে উঠল। মনে মনে গাল ফুলিয়ে রাগ পুষল। ভাইয়া কখন এলো? যখন ইচ্ছা আসুক, আমার তাতে কি? আমি তো কথাই বলবো না আর। এসেছে তো এসেছে, আমাকে জানায়নি এখানে এসেছে। আবার এখন পর্যন্ত আমার সাথে একটাবার কথাও বললো না। আমিও কারোর সাথে কথা বলবো না। সিঁড়ির রেলিং ধরে নিচের দিকে তাকাতে ওর চোখ জোড়া স্থির হয়ে গেল। এ কি, বড় আব্বু বড় আম্মু এসেছে? বড় আব্বু বড় আম্মু, তোমরা কখন এসেছো? হুড়মুড়িয়ে নিচে নামতে নামতে জিজ্ঞেস করলো। আজাদ সাহেব ইয়ামনাকে দেখেই ঠোঁট প্রসারিত করে হাসলেন। এই তো আমার ছোট মা, তোমার অপেক্ষায় ছিলাম, এখানে আসো। ওকে হন্তদন্ত হয়ে নামতে দেখে ফরিদা বেগমও হেসে ফেললেন। ফরিদা বেগম ইয়ামনাকে দেখে জিজ্ঞেস করলেন, ভালো আছো ইনু আম্মু? ইয়ামনা ওনাদের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি ভালো আছি বড় আম্মু, তোমরা ভালো আছো? আম্মুকে আর ইসু আপুকে তোমাদের সাথে আনলে না কেন? ইনু, তোমার ইসু আপুর বিয়ের দাওয়াত দিতেই তো তোমার বড় আব্বু আর বড় আম্মু এসেছেন। লামিয়া মির্জার কথা শুনে ইয়ামনার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। ও কি সত্যিই শুনলো নাকি ভুল শুনেছে? কি, ইসু আপুর বিয়ে? সত্যি বলছো মাম্মা? হ্যাঁ আম্মু, সামনের সপ্তাহে তোমার ইসু আপুর বিয়ে। কি, ইশারা আপু বিয়ে করে নিচ্ছে? আম্মু, আমিও বিয়ে করব। সবার কথার মাঝখানে এসে রিহা এসে ফোড়ন দেয়। ওর এহেন কথা শুনে বসার ঘরে সবাই হেসে ওঠে। এই রিহু, তোর বয়স কত রে? নাক টিপলে মিউকাস বেরোবে এখনই। বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিস? ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিয়ে তাতে কামড় দিতে দিতে রিহাকে উদ্দেশ্য করে বলল ইভান। এই ইভান ভাইয়া, তুমি এত কথা বলছো কেন গো? সব সময় তোমার আমার পিছনে না লাগলে পেটে ইঁদুর দৌড়ায় না, তাই না? তোমার নাকে মনে হয় মিউকাসে ভরপুর, তাই আমাকে বলছো। আমারে কি তোমার মতো পচা মনে হয়? আমি কি 2 বছরের শিশু বাচ্চা নাকি যে নাক টিপলে মিউকাস বেরোবে? আই এম সুইট 16। হ্যাঁ, 2 বছরের শিশু না তো? তুই হলি নাদান, দুদিনের দুধের বাচ্চা। তুমি দুধের বাচ্চা, পচা একটা। রিহু, ইভান, আম্মু আব্বু, থাম তোরা। কি শুরু করলে ভাই বোন মিলে? এখানে মেহমান দেখছো না? লামিয়া মির্জাকে রাগ করতে দেখেই রিহা মিনমিন করে বলে, সরি আম্মু, সরি বড় আম্মু। ইভানও বলে। রিহা ইভানের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলে, কপিক্যাট। এই সরি ওয়ার্ডটা কি শুধু তোর জন্য তৈরি করা হয়েছে নাকি? তোর শ্বশুর বানিয়েছে মনে হয় তোর জন্য, যে আমাকে কপিক্যাট বলছিস। ইভান থাম, তোমরা এখানে থাকার দরকার নেই, শুধু শুধু ঝগড়া করছো, রুমে যাও। সাবিহা মির্জা ইভানকে বড়সড় এক ধমক দিলেন। এই ছেলেকে নিয়ে আর পারা গেল না, ছোট বোনটার সাথে কন্টিনিউয়াসলি ঝগড়া করেই চলেছে। উফ, যাচ্ছি আম্মু। ইয়ানিল আর ইয়ামিন একসঙ্গে নিচে এলো। ইয়ামিন এতক্ষণ ইয়ানিলের রুমে সিরিয়াস কোনো আলোচনা করছিল, তাই বোনের কথার মাথায় থাকলেও সামনে আসা হয়নি। নিচতলায় পা রাখতে ওর চোখ গেল বসার ঘরের এক কোণে। সেখানে দেয়াল ঘেঁষে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে ইয়ামনা। দুটো উল্টো রেখেছে আর চোখের দৃষ্টিতে রাজের অভিমান দেখা যাচ্ছে। ভাইকে দেখে ইয়ামনা দ্রুত মুখ ঘুরিয়ে নিল, মনে মনে বিড়বিড় করছে, এসে যেত মেজাজ দেখাতে, আমাকে একটা ফোন করার সময় পায় না, আবার এখন সামনে এসে দাঁড়িয়েছে। আজকে যদি কথা বলি তবে আমার নামও ইয়ামনা না। ইয়ামিন বোনের গোমরা মুখ দেখে মুচকে হাসল।
ও জানে এ অভিমানের বরফ গলাতে খুব বেশি সময় লাগবে না। ও খানিক এগিয়েই ইয়ামনার একদম সামনে এসে দাঁড়ালো, আলতো করে বোনের মাথায় হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার ইনু পিচ্চির? মুখটা দেখি একদম দেশি পাবদা মাছের মতো করে রেখেছে। ইয়ামনা কোনো উত্তর দিল না, পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ইয়ামিন এবার ওর কানের কাছে মুখ দিয়ে ফিস ফিস করে বলল, আরে বনু, কথা বল, নাকি বাসায় আসার সময় তোর জন্য আনা সেই স্পেশাল চকলেটগুলো ইরফানকে দিয়ে দেবো? ও তো হাঁ করে তাকিয়েছে ওগুলোর দিকে। চকলেটের কথা শুনেই আমানার কলিজায় একটু টান লাগলেও দমল না, দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়ে রইল। লামিয়া মির্জা পাশ থেকে ওর অবস্থা দেখে হেসেই ফেললেন। তিনি পরিস্থিতি সামনে বললেন, ইনু, ভাইয়ের সাথে এভাবে রাগ করে থাকতে নেই আম্মু। দেখ বেচারা কত দূর থেকে এসেছে, একটু কথা বল। লামিয়া মির্জার কথা ইয়ামনা ফেলতে পারে না, কিন্তু জেদটাও তো কম নয়। ও বড় বড় চোখ করে ভাইয়ের দিকে তাকিয়ে ফেটে পড়ল, কেন কথা বলবো? তুমি তো অনেক বড় মানুষ হয়ে গেছো, তাই না ভাইয়া? আসার আগে একটাবার জানানোর প্রয়োজনও মনে করনি। আমি জানলে কি তোমার খুব ক্ষতি হয়ে যেত? বলতে বলতে ইয়ামানার গলার স্বর কিছুটা বুঝে এলো, চোখের কোণে টলমল করছে জল। অভিমানটা আসলে রাগের চেয়ে ভালোবাসারই বেশি। ইয়ামিন এবার অপ্রস্তুত হয়ে পড়ল। ও ভাবেনি বোনটা এতটা সিরিয়াসলি নিয়েছে। ইয়ামিনের এমন ভাব যে মনে হচ্ছে বোন বললে ও কান ধরে উঠে বসতেও রাজি হয়ে যাবে। তবে ইয়ামনা এরকম কিছু করবে না। ভাইকে ছোট করা ওর স্বভাবের সঙ্গে যায় না। ইয়ামিনের অবস্থা দেখে রিহা দাঁত কেলিয়ে হাসছে। ইয়ামিন মাথা নিচু করে বলল, সরি রে আমার বুড়ি, আর কখনো এমন হবে না। আসলে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু উল্টো তোকে কাঁদিয়ে ফেললাম। নে, এখন তুই চাইলে আমাকে একটা চিমটি কাটতে পারিস, তাও প্লিজ একটু হাস। ইয়ামিনের এই কথা শুনে ইয়ামানার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠতে চেয়েও থমকে গেল। ও চোখ মুছে বলল, চিমটি কাটলে কি আর দুঃখ কমবে? তোমাকে তো শাস্তি দিতেই হবে। এবারের ট্যুরে আমার যত প্যাকিং সব তুমি করে দিবে। আর হ্যাঁ, ব্যাগটা কিন্তু তোমাকেই বইতে হবে। ইয়ামিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও হাসি মুখে সেলুট ঠুকে বলল, যথা আজ্ঞা মহারানী। আপনার ব্যাগ কেন, আপনার সব আবদার বয়ে নিয়ে বেড়ানোই তো এই অধমের কাজ। এবার একটু দাঁত কেলিয়ে হাসি দেখি। এদিকে লিভিং রুমে বসে থাকা প্রতিটা মানুষ দুই ভাই বোনের কাণ্ড কারখানা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। তবে একজনের মুখে হাসির লেশ মাত্রাও নেই। তিনি আর কেউ নন, মির্জাবাড়ির বড় ছেলে, ইয়ামনার রাগী লম্বু ইয়ানিল হৃদরাজ মির্জা। ওর মুখে হাসি নেই, হয়তো হাসছে, তবে সেটা মনে মনে। মুখ দেখে বোঝার উপায় নেই ছেলেটা কী করছে। সবাই আসন্ন বিয়ে নিয়ে আলোচনা করছে। ইশারার বিয়ের কথা শুনে ইয়ামনা তো বেজায় খুশি। খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে। রিহার কাছে ছুটে এসে বলে, এই ছোটি, তুই আর আমি ইস্যু আপুর বিয়েতে ইস্যু আপুর মতো করে সাজবো, ঠিক আছে? ওকে ইনু আপু, চল আমরা প্যাকিং শুরু করে দেই। আচ্ছা চল। ইয়ামানা নিজের রুমে গেছে। এদিকে রিহা কী দরকারে নিচে আসছিল। ইয়ামিনও তখন দোতলায় যাচ্ছিল। সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই রিহার সামনে পড়লো ইয়ামিন। ইয়ামিন তখন নিজের ফোনের স্ক্রিন খুব সিরিয়াস মুখে কিছু একটা দেখছিল। রিহা পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করেই ইয়ামিনের গায়ে পাড়া দিয়ে দিল। ইয়ামিন পা ঘষতে ঘষতে বেশ রেগে গিয়ে বলল, দেখে শুনে চলতে পারিস না রিহু? চোখ কি মাথায় উঠেছে? রিহা মোটেও দমল না, উল্টো বেঞ্চি কেটে বলল, চোখ তো আমার কপালের নিচেই আছে, কিন্তু তোমার তো ফোনের ভেতর ঢুকে গেছে ইয়ামি। এত কি দেখো শুনি? কোনো ডাইনির সাথে চ্যাট করছো নাকি? ইয়ামিন দাঁত বিড়বিড় করে বলল, এই একদম ফালতু কথা বলবি না। আর কতবার বলেছি আমাকে ওই অদ্ভুত নামে ডাকবি না। ইয়ামি আবার কি? হ্যাঁ, আমি কি কোনো চকলেট নাকি? রিহা খিলখিল করে হেসে উঠল, চকলেট না ছাই, তুমি হলো তেতো নিমপাতা। কিন্তু ওর নামটা আমার পছন্দ, তাই এটাই ডাকবো, ইয়াম্মি। ইয়াম্মি ইয়াম্মি। কি করবে, মারবে? ইয়ামিন একটা লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তোর সাথে পারা মানে নিজের আয়ু কমানো। যা এখান থেকে, নিজের প্যাকিং কর গিয়ে, নাইলে ইশারা আপুর বিয়েতে যাওয়ার সময় দেখবি একটা জুতো নিতেই ভুলে গেছিস। জুতো ভুললে তোমার কি? তুমি তো আছোই আমাকে নতুন জুতো কিনে দেওয়ার জন্য, নাকি কিপটেমি করবে ইয়ামি? রিহা ভ্রু নাচিয়ে তাকিয়ে আছে। ইয়ামিন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর মতো ড্রামকে জুতো কিনে দেওয়ার মানে তো আমার পকেট গড়ের মাঠ হয়ে যাওয়া। তার চেয়ে ভালো তুই খালি পায়েই ঘুরিস, সবাই ভাববে রাজকন্যা বনবাস থেকে এসেছে। তুমি একটা পচা, একদম পচা। রিহা রেগে গিয়ে ইয়ামিনের হাতে জোরে একটা চিমটি কেটে এক দৌড়ে লিভিং রুমের দিকে পালিয়ে গেল। ইয়ামিন ব্যথায় কুঁকড়ে গিয়ে চিৎকার করে বলল, এই রিহু, দাঁড়া বলছি, আজ তোকে আমি মেরেই ফেলবো।
যদিও মুখে মারার কথা বলছে, কিন্তু রিহার কাণ্ড দেখে ইয়ামিনের ঠোঁটের কোণে একটা প্রশ্রয়ের হাসি ফুটে উঠল। দুই বোন মিলে প্যাকিং করতে উপরে এসেছে, বিয়ে বাড়িতে যাবে। তাছাড়া বিয়ে বাড়িতে যাওয়ার পাশাপাশি বেড়াতেও যাবে। আরফান সাহেব বলেছেন সবাইকে নিয়ে একদিন ঘুরতে যাবেন। এ নিয়ে ইয়ামনার মনে যে কত আনন্দ হচ্ছে সেটা ওর কাউকে বলে বোঝানোর দরকার হচ্ছে না। ওর মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে। শুধু ইয়ামনা না, বাকি সদস্যরাও ভীষণ খুশি। বছর দেড়েক হবে ঘোরাঘুরি হয়নি। কলেজ, কোচিং, ভার্সিটি সবই বন্ধ। ভালোই হলো, বেশ ভালো একটা ফ্যামিলি ট্যুর হয়ে যাবে। অফিসের কাজ সব পার্সোনাল সেক্রেটারিকে বুঝিয়ে দিয়ে যাবে। আপাতত তার আর কোনো ঝামেলা নেই, বেশ ফুরফুরে মেজাজে ঘুরে আসা যাবে। নিচের লিভিং রুমে তখন বড়দের আড্ডা জমে উঠেছে। আজাদ সাহেব আর আরফান সাহেব এখন পুরনো দিনের স্মৃতিচারণ করছেন। এদিকে প্যাকিংয়ের ধুম লেগে গেছে। গিন্নিরা নিজেদের এবং তাদের পরমেশ্বরদের কাপড় চোপড় বের করে লাগেজে রাখছেন। ইয়ামনা আর রিহা যেন মেঘনা চাইতে জল পাওয়ার মতো অবস্থায় আছে। দুজন মিলে বিছানায় কাপড়ের স্তূপ করে বসেছে। আলমারি থেকে একের পর এক ড্রেস বের করে বিছানায় রাখছে রিহা। ইয়ামনা অবশ্য একটু খুঁতখুঁতে, ও ড্রেসের সাথে মিলিয়ে হিজাব ম্যাচিং করতে ব্যস্ত। ইয়ামনা এবং রিহা তখন জুয়েলারি ম্যাচিং করতে ব্যস্ত। এমন সময় দরজার ওপাশ থেকে একটা খুব খুব কাশির শব্দ শোনা গেল। দুজনে চমকে উঠে দরজার দিকে তাকাতেই দেখলো ইভান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখে একটা বাঁকা হাসি। ইভান দুই বোনের ব্যস্ততা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিমায় বলল, উফ, তোদের এই এলাহি কাণ্ড কারখানা দেখে তো আমার চোখ কপালে ওঠার জোগাড়। বিয়ে হচ্ছে ইশারা আপু, আর তোরা যে হাড়ে প্যাকিং করছিস, মনে হচ্ছে তোরাই বরযাত্রী হয়ে পালিয়ে যাচ্ছিস। বাবারে বাবা, এত ড্রেস, এত সাজগোজ, দুদিন পর তো মনে হবে তোরাই নতুন বউ। রিহা হাত থেকে একটা ওনা বিছানায় ছুঁড়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এই ইভান ভাইয়া, তুমি কি সারাক্ষণ আমাদের উপর নজর রাখো? তোমার কি নিজের কোনো কাজ নেই? আমাদের প্যাকিং আমরা করছি, তাতে তোমার কি? আর বিয়েতে সাজবো না তো কি ভূতের মতো বসে থাকবো? ভূত সাজলেও তো তোদের মানুষ চিনতে পারতো। কিন্তু তোরা যে পরিমাণে সাজগোজের প্রস্তুতি নিচ্ছিস, বিয়ে বাড়িতে তোকে চিনতে তো ডিটেকটিভ লাগাতে হবে রে নাদান মাইয়া। ভাইয়াকে বলবো তোর গায়ে যেন একটা নেম প্লেট ঝুলিয়ে দেয়। ইয়ামনা এবার হেসে ফেলল। ইভানের কথা শুনে ও মাথা নেড়ে বলল, ইভান ভাইয়া, তুমি কি রিহুকে একদম পচা বলো না। তুমি কিন্তু রিহুকে একদম পচা বলো না। আমরা কিন্তু ঈশু আপুর বিয়েতে ধুম করে সাজবো। রিহা রেগে গিয়ে জোর করে ইভানকে ওদের ঘর থেকে বের করে দিল। এই ছেলে খালি ওকে পচায়, ভালো লাগে না। ইভান চলে যাওয়ার পর প্যাকিং করতে করতে দুই বোন আবার গল্প জুড়েছে। ইয়ামনা হঠাৎ কিছুক্ষণ আগে লিভিং রুমের হাসি ঠাট্টার কথা মনে পড়ে গেল। সবাই হাসাহাসি করছিল আর ইয়ানিল মুখটা গম্ভীর করে রেখেছিল। ইয়ামনা কথায় কথায় রিহাকে বলল, এই তোর ভাই হাসতেই জানে না মনে হয়। রিহু সারাক্ষণ মুখ গোমরা করে বসে থাকেন, ওনার বোধহয় হাসির বাটনটা অফ হয়ে গেছে বা জং ধরে গেছে, তাই তো হাসেন না। রিহা ওর ভাইয়ের পক্ষ নিয়ে ফরফর করে বলে উঠল, এই ইনুয়াপি, তুমি কিন্তু আমার ভাইকে এভাবে বলতে পারো না। আমার ভাই হাসে না হয়তো এক্স্যাক্ট কোনো কারণ আছে, তাই। ইয়ামনা ঠোঁট উল্টে বলল, ধুর, হাসার জন্য আবার এক্স্যাক্ট কারণ লাগে? এক্স্যাক্ট কারণ না ছাই। এমন সময় দরজায় ইয়ানিলের আগমন ঘটে। দুই বোনের কথোপকথনে ওর কানে আসতে ও রুমে প্রবেশ করে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আমাকে নিয়ে কথা হচ্ছে নাকি? ইয়ামনা অপ্রস্তুত হয়ে চট করে চোখ দিয়ে রিহাকে ইশারা করলো যেন রিহা কিছু না বলে। কিন্তু রিহা তো রিহাই, সে একগাল হেসে সত্যি কথাটাই বলে দিল, ভাইয়া তুমি হাসো না কেন, সেটা নিয়েই কথা হচ্ছিল। ইয়ানিল গম্ভীর মুখ করে বোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছিস? রিহা বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আমি মিথ্যা কথা বলি না ভাইয়া। রিহার কথার পিঠে ইয়ানিল নির্লিপ্ত গলায় বলল, আমি তো জানতাম তুই অলওয়েজ মিথ্যা কথা বলিস। রিহা এবার যুক্তি দিল, না ভাইয়া, মঙ্গলবারের বলি না, মঙ্গলবার হচ্ছে সত্য দিবস। রিহার অদ্ভুত কথা শুনে ইয়ানিলের চোখ কপালে ওঠার উপক্রম। কপাল কুঁচকে ও বলল, মঙ্গলবার সত্য দিবস, এটা আবার কোথা থেকে শুনেছিস? হুমায়ুন আহমেদ স্যারের একটা বই থেকে। হুমায়ুন আহমেদ স্যারের একটা বইয়ে পড়েছি। ইয়ানিল আর কিছু বলল না। ওর বোন যে দিন দিন কত পাকনা হয়ে উঠছে সেটা ও বেশ বুঝতে পারছে। ইয়ামনা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ভাই বোনের কথা শুনছিল। হঠাৎ ইয়ানিল ইয়ামনার দিকে তাকালো, আর সেই মুহূর্তে ওর মনে পড়ে গেল সেই অনেক বছর আগের এক দুপুরের কথা। ইয়ামনার তখন মাত্র 4 বছর বয়স। ইয়ানিলের বয়স আর কত ছিল, বোধ করি 11 বছর। সবাই ড্রয়িং রুমে হইচই করছে, আর ইয়ানিল নিজের ঘরে বসে ইংলিশ হোমওয়ার্ক করছিল। হঠাৎ করে ছোট্ট ইয়ামনা মানে ওর মন রুমে এলো। ইয়ানিল ওকে আদর করে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বুকশেলফ থেকে ছোটদের একটা ইংলিশ বই বের করে দিল।
ও নিজের পড়ার ফাঁকে ফাঁকে ইয়ামনাকেও শেখাতে লাগলো। এক পর্যায়ে ইয়ানিল জিজ্ঞেস করলো, আমরা কি শিখলাম মুন? ইয়ামনা খুব আত্মবিশ্বাসের সাথে আদো আদো গলায় বলল, আলফা বিটা। ইয়ানির হাসি চেপে ধরে রাখতে পারল না, ও বেশ শব্দ করে হেসে উঠল। ইয়ামানা অবাক হয়ে অবাক চোখে গোল গোল করে ওর হাসির দিকে তাকিয়ে রইল। প্রথমবার ও ইয়ানিলকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখল। ইয়ামানা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, মন্ত্রমুগ্ধের মতো ইয়ানিলের হাসির দিকে তাকিয়ে রইল। ইয়ামানাকে ওভাবে তাকাতে দেখে ইয়ানিল হাসি থামিয়ে ওকে বুঝিয়ে বলল, মুন, এটা আলফা বিটা না, এটা হচ্ছে আলফাবেট, মানে বাংলা মিনিং হচ্ছে বর্ণমালা। কিন্তু ইয়ামনার মন তো সেদিকে নেই, ও একদৃষ্টে ইয়ানিলের মুখের দিকে তাকিয়ে আছে। ইয়ানিলের হাসি থামাতেই ইয়ামনা তড়িৎ গতিতে ইয়ানিলের গালে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, রিত ভাইয়া, এটা কি? এটা আনো, আমাকে এটা এনে দাও। ইয়ানিল ভ্রু কুচকে তাকালো, ও কিছুই বুঝতে পারছিল না। ও জিজ্ঞেস করলো, কোনটা? কি মন? কিসের কথা বলছিস? ইয়ামনা এবার কেঁদেই দিল, এখানে ছিল, এটা আনো, এটা আমার চাই। ইয়ানিল শত চেষ্টা করেও ইয়ামনাকে শান্ত করতে পারছিল না। ইয়ামনা বারবার ইয়ানিলের বাম গালে হাত দিচ্ছিল আর বলছিল, আমাকে এটা দাও, এটা সুন্দর, আমি নেব। রিত ভাইয়া, এটা আনো আবার। বেচারা ইয়ানিলের মাথার উপর দিয়ে সব যাচ্ছে, ছেলেটা বুঝতেই পারছে না ইয়ামনা কি চাইছে। ও ইয়ামনার চুলে হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, কি আনার কথা বলছিস মন? একবার বল, আমি কিছু বুঝতে পারছি না। ইয়ামনা তখন ইয়ানিলের গালে হাত রেখে ডুকরে কেঁদে উঠল, একটু আগে এসেছিল, তুমি আবার আনো এটা, আবার হাসো। ইয়ামনাকে শান্ত করতে ইয়ানিল তখন একদম অবুঝের মতো একটা হাসি দিল। সাথে সাথে ইয়ামনা ওর গালে হাত দিল আর হেসে উঠল, এই তো, এটা আমার, আমাকে দাও। ইয়ামনার কান্না থেমেছে দেখে ইয়ানিল স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক, কিন্তু পরক্ষণে ইয়ামনা আবার কান্না জোরে দিল, কারণ ওটা তো ও হাতে করে নিতে পারছে না। ইয়ানিল শেষমেশ ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ভালো করে নিজের প্রতিবিম্ব দেখে ও মনে পড়লো সে হাসির কথা। ও যখন হাসে ওর বাম গালে একটা গভীর টোল পড়ে। ইয়ানিলও সেটা আজকেই প্রথম খেয়াল করলো। ওর ছোট্ট পরিটার জন্য আরও কত বিচিত্র জিনিস ওকে যে দেখতে হবে কে জানে। ইয়ামনা আসলে ওই টোলটাকে এতক্ষণ ধরে ওর কাছে নিতে চাইছিল। ওটা ওটা ওর কাছে কেন কোনো খেলনা মনে হয়েছিল। ইয়ানিল অনেক কষ্টে পিচ্চি ইয়ামনাকে বুঝিয়েছিল, মন, এটা তো দেওয়া সম্ভব না, যদি কোনোভাবে দেওয়ার সুযোগ থাকতো তবে আমি এখনই দিয়ে দিতাম। ইয়ামনা নাচরবান্দা, ও এটা নেবেই নেবে। ইয়ানিল আলমারির ভেতর থেকে বেশ কিছু ডার্ক চকলেট বের করে ইয়ামনাকে দেয়। ওকে শান্ত করার জন্য চকলেটগুলো ভীষণ প্রয়োজন ছিল। ইয়ামনা নিজের ফেভারিট চকলেট দেখে খুশি হলেও ইয়ানিলের টোলটা নিতে পারবে না বলে ঠোঁট উল্টে কিছুক্ষণ মুখ ভার করে রুম থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরই লামিয়া মির্জার ভিলায় মেহমানের আগমন ঘটে। ইভানের মামা মামি আর তাদের বাচ্চারা এসেছে। বাড়ির কর্তারা অতিথিদের নিয়ে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে, আর অতিথিদের আপ্যায়নে ব্যস্ত বাড়ির গিন্নিগণ। এদিকে বাচ্চা পার্টি অর্থাৎ ইমাদ, ইভান, রিহা, ইয়ানিল আর ইয়ামনা ড্রয়িং রুমের সোফায় বসেছিল। সাথে ইভানের মামাতো বোনও ছিল। ইভানের মামাতো ভাইয়ের একটা কথা শুনে সবাই হেসে উঠল। ইয়ানিলও হাসলো। হঠাৎ ইয়ামনা নিজের জায়গা ছেড়ে উঠে ইয়ানিলের কোলে চড়ে বসলো। ওর গালে হাত দিয়ে টোল দেখিয়ে ফিসফিস করে শাসন করার ভঙ্গিতে বলল, রিত ভাইয়া, ওটা আমার, ওরা দেখবে, ওদেরকে দেখিও না, ওটা আমি নিয়ে নেব। ইয়ানিলও ইয়ামনার মতো নিশ্চুপ স্বরে ফিসফিস করে কথা দিল, ওকে, কাউকে দেখাবো না, শুধু তুই দেখবি, ঠিক আছে? ইয়ামনা খুশি হয়ে বলল, সে যে কথা দিয়েছিল ওর পরীর আমানত কাউকে দেখাবে না। তারপর থেকে ইয়ানিল আর কারোর সামনে ঠোঁট প্রসারিত করে হাসেনি। সবার কাছে ও হয়ে গেল বিরস গুরুগম্ভীর মানুষ, অথচ এই গাম্ভীর্যের আড়ালে লুকিয়েছিল ছোট্ট মনের কাছে করা ওর এক বড় প্রতিজ্ঞা। স্মৃতি থেকে বাস্তবে ফিরল ইয়ানিল। সামনে দাঁড়িয়ে থাকা ইয়ামনা এখন আর সেই 4 বছরের শিশুটি নেই, কিন্তু ওর প্রতি ইয়ানিলের সেই প্রতিজ্ঞা আজও অটুট। ইয়ামনা এখনও জানে না ওর এই একটা আবদার ইয়ানিলকে কতটা বদলে দিয়েছে। ইয়ানিল ইয়ামনার দিকে তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখেই রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় মনে মনে হাসলো। যদি ইয়ামনা জানতো ওর জং ধরা ঘাটনের চাবিকাঠি আসলে ওর নিজের কাছেই জমা আছে। ইয়ানিল চলে যাওয়ার পর ইয়ামনা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে রিহার দিকে তাকিয়ে বলল, দেখলি তো, একটু হাসলে কি এমন ক্ষতি হতো? যেন হাসলে ওনার রাজত্ব চলে যাবে। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব।